স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলি। আর যুদ্ধ চায় না সিরিয়া, শান্তির বার্তা অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর। ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হুমকি চলছেই। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অফিসে পুলিশি অভিযান, কারাগারের সদ্য সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর আত্মহত্যা চেষ্টা, উত্তর কোরিয়ার উপহাস। দুর্নীতির মামলায় প্রথমবার আদালতে সাক্ষ্য দিলেন নেতানিয়াহু, সব অভিযোগ অস্বীকার। প্রধানমন্ত্রীর কঠোর শাস্তি দাবি বিরোধীদের। দর্শক, দেখছিলেন শিরোনামগুলো, এবারে পুরো খবর। আর যুদ্ধ চায় না সিরিয়া, টানা সংঘাতের জন্য আর প্রস্তুত নয় দেশটি। সিরিয়ার নতুন নেতৃত্বের মুখে উঠে আসছে এমন শান্তির বার্তা। স্থিতিশীলতার ডাক দিয়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির। এদিকে দামেস্ক ইস্যুতে ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হুমকি চলছেই। বিদ্রোহীদের 12 দিনের ঝটিকা অভিযানে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পলায়নের পর নতুন চ্যালেঞ্জে সিরিয়া। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মোহাম্মদ আল বশির। সিরীয়দের শান্ত থাকার আহ্বান জানান। এদিকে বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন, আর যুদ্ধ চায় না সিরিয়া। তবে দখলদার ইসরায়েল থেমে নেই। সিরিয়ায় 48 ঘন্টায় 480 বার হামলা চালিয়েছে দেশটি। সিরিয়ার নতুন নেতৃত্ব ইরানকে সুবিধা দিলে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক চাই আমরা, তবে যদি ইরানি অস্ত্র সিরিয়ার মাধ্যমে হিজবুলের কাছে পৌঁছানো হয় তার জন্য চড়া মূল্য দিতে হবে তাদের। এদিকে ইরান বলছে সিরিয়ায় তাদের সক্ষমতা কমেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে পরিস্থিতি নিয়ে আরব দেশগুলোর সঙ্গে আলোচনা করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জাতিসংঘ বলছে সিরিয়ায় 1,60,00,000 মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। দেশটির অখণ্ডতা লঙ্ঘনের বিপক্ষে থাকার কথাও জানান সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। নিবির আমিন, নিউজ 24। বাশার আল আসাদের পতনের নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সিরিয়ায় পট পরিবর্তনের পর নিজের প্রথম মন্তব্যে এমন প্রতিক্রিয়া জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে এক সমাবেশে খামেনি বলেন, সিরিয়ায় যা ঘটেছে তা ওয়াশিংটন তেল আবিবের যৌথ পরিকল্পনার ফসল। এমন তথ্য জানিয়েছে রয়টার্স। এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা প্রতিহত করেছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার মার্কিন বাহিনী এমন দাবি করেছে বলে জানায় রয়টার্স। জানায় মার্কিন নৌবাহিনী 2টি ডেস্ট্রয়ার জাহাজগুলোকে সুরক্ষা দিয়ে নিয়ে যাচ্ছিল। তবে জাহাজগুলো এডেন উপসাগর অতিক্রম করার সময় হুতিরা একাধিক ড্রোন ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর আগে মঙ্গলবার হুতিদের সামরিক মুখপাত্র দাবি করেন, গোষ্ঠীটি এডেন উপসাগরে 3টি সরবরাহকারী জাহাজ ও তাদের সঙ্গে থাকা 2টি আমেরিকান ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করেছিল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের সামরিক আইন ঘোষণার বিষয়ে তদন্তের অংশ হিসেবে বুধবার প্রেসিডেন্ট অফিসে অভিযান চালিয়েছে পুলিশ। একই দিনে আত্মহত্যার চেষ্টা করেছেন দেশটির সদ্য সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন। এদিকে প্রথমবারের মতো সামরিক আইন জারি করার ইয়নের ব্যর্থ প্রচেষ্টার বিষয়ে প্রকাশ্য মন্তব্য করেছে উত্তর কোরিয়া। প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের সামরিক আইন ঘোষণার পর দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে অস্থিরতা। প্রেসিডেন্ট ইয়নকে অভিশংসনের জন্য দ্বিতীয়বার উদ্যোগ নিচ্ছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। দ্বিতীয় অভিশংসন প্রস্তাব সফল হলে সাংবিধানিক আদালত সিদ্ধান্ত নেবে ইয়ন সুক ইয়োলকে অপসারণ করা হবে কিনা। এর মধ্যেই সামরিক আইন ঘোষণা বিষয়ে তদন্তের অংশ হিসেবে প্রেসিডেন্ট অফিসে বুধবার অভিযান চালালো পুলিশ। একই দিনে কারাগারের ভেতর আত্মহত্যা চেষ্টা করেন দেশটির সদ্য সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন। তবে বেঁচে গেছেন তিনি। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। গেল 3 ডিসেম্বর দেশটিতে সামরিক আইন চাপিয়ে দেওয়ার যে ব্যর্থ চেষ্টা করা হয়েছিল, সেখানে কিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে উঠেছে অভিযোগ। এর ভিত্তিতেই গ্রেপ্তার হয়েছেন তিনি। এদিকে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার সামরিক আইন ঘোষণার বিষয়ে মন্তব্য করল উত্তর কোরিয়া। এটিকে ফ্যাসিবাদী স্বৈরশাসকের উন্মাদ প্রচেষ্টা বলে অভিহিত করেছে পিয়ংইয়ং। নিবির আমিন, নিউজ 24। দর্শক, দুর্নীতির মামলায় প্রথমবারের মতো আদালতে সাক্ষ্য দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু।
এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে ক্ষমতাসীন কোনো প্রধানমন্ত্রীর প্রথম আদালতে সাক্ষ্য গ্রহণ হলো। তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু। এর আগে তাকে অনেকবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হলেও যাননি তিনি। ফৌজদারি বিচারে মুখোমুখি হওয়া নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এদিকে সাক্ষ্য চলাকালে আদালতের সামনে অবস্থান নেন নেতানিয়াহুর বিরোধীরা। এ সময় তার কঠোর শাস্তির দাবি করেন তারা। অন্যদিকে নেতানিয়াহুর সমর্থকদের দাবি, মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে। 2019 সালে এসব মামলায় অভিযুক্ত করা হয় নেতানিয়াহুকে। ভারতের উত্তরপ্রদেশে মঙ্গলবার 185 বছরের পুরনো একটি মসজিদের একটি অংশ ভেঙে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এনডিটিভি। কর্তৃপক্ষের দাবি, বান্দা বাহরাইচ হাইওয়ের অংশে অবৈধভাবে করা হয়েছিল নূরে জামে মসজিদের এই অংশটি। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট জানিয়েছে, গত 17 আগস্ট অবৈধ নির্মাণের কারণে মসজিদের কিছু অংশ সরানোর নোটিশ দিয়েছিল তারা। তারপরও সেই অংশ ভাঙেনি মসজিদ কমিটি। তাই নির্ধারিত সময়ের পর গণপূর্ত বিভাগ থেকে মসজিদটির ওই অংশ ভেঙে ফেলা হয়। এর আগে বিচার বিভাগীয় নির্দেশ ছাড়া বুলডোজার দিয়ে কোনো অবকাঠামো গড়িয়ে দেওয়ার বিরুদ্ধে স্পষ্ট রায় দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট। বিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা 10 ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তাকে নেশন বিল্ডার আখ্যা দিয়েছে সাময়িকীটি। ডক্টর ইউনুস সম্পর্কে নেচার জানিয়েছে, বাংলাদেশে স্বৈরাচারী সরকারের পতনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশের নেতৃত্ব দিতে আমন্ত্রণ জানানোর দাবি জানিয়েছিলেন, যা ইউনুসের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ 6 দশকের পেশা জীবনে কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেননি তিনি। বাংলাদেশের চট্টগ্রামে জন্ম নেওয়া ডক্টর ইউনুস 1960-এর দশকে যুক্তরাষ্ট্রে যান। পরিবেশগত অর্থনীতির অন্যতম প্রতিষ্ঠাতা নিকোলাস জর্জেস্কু রোগেনের অধীনে পড়াশোনা করেন তিনি। ক্ষুদ্র ঋণ হল তার যুগান্তকারী উদ্ভাবন। এর মাধ্যমে তিনি দেখিয়েছেন, সঠিক ব্যবস্থাপনা থাকলে ক্ষুদ্র ঋণ বদলে দিতে পারে সমাজের সবচেয়ে দরিদ্র অংশের জীবন। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানালেন এবারের নোবেল পুরস্কার বিজয়ীরা। 10 ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমের কনসার্ট হলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর এই আহ্বান জানান তারা বলেন, শান্তির পৃথিবী গড়ার পথে পারমাণবিক অস্ত্রের ব্যবহার বিরাট হুমকি। এ সময় এশিয়ার প্রথম নারী হিসেবে সাহিত্যে নোবেলজয়ী হান কাংয়ের উপস্থিতি নজর কাড়ে অনেকের। কারণ এমন এক সময়ে তিনি পুরস্কার নিলেন যখন তার দেশ দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্টের জারি করা সংক্ষিপ্ত সময়ের সামরিক শাসন নিয়ে চলছে উত্তাল অবস্থা। শান্তির নোবেল পুরস্কার নরওয়ের রাজধানী অসলোতে দেয়া হলেও অন্য সবকটি বিভাগের পুরস্কার সুইডেনে দেয়া হয়। বিভিন্ন দেশ গত অক্টোবর পর্যন্ত এয়ারলাইন্স খাতে আয়ের $170 কোটি আটকে রেখেছিল। মঙ্গলবার আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের বরাতে এমনটাই জানিয়েছে আনাদোলু এজেন্সি। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, অর্থের এই পরিমাণ গেল এপ্রিলের $180 কোটি থেকে সামান্য কম। এ সময় পাকিস্তান, বাংলাদেশ, আলজেরিয়া ও ইথিওপিয়ায় পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হলেও মোজাম্বিক, বলিভিয়া ও পশ্চিম আফ্রিকায় নতুন সমস্যা দেখা দিয়েছে। এ অর্থের 83% বা $143 কোটি 9টি দেশে আটকে আছে। এ পরিস্থিতি এয়ারলাইন্স খাতের প্রবৃদ্ধির জন্য হুমকি বলে জানিয়েছে আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। দর্শক, ওমানের মরুভূমিতে বেড়েছে বাংলাদেশি তেলাপিয়া মাছের উৎপাদন। শুধু তাজাই নয়, খেতে অত্যন্ত সুস্বাদু হওয়ায় রাজধানী মাস্কাট ও আশেপাশের এলাকাগুলোতেও বাজারজাত হচ্ছে খামারের উৎপাদিত এই মাছ। জীবন্ত মাছের প্রতি ব্যাপক আগ্রহ ওমানের ভোজন রসিক ও প্রবাসী ক্রেতাদের। খামারে উৎপাদিত বাংলাদেশি তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ওমানের বড় বড় সব মাছ বিক্রয় কেন্দ্রে। ওমান সরকারও কৃষি এবং মৎস্য উৎপাদনে জোর দিচ্ছে, আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী ইকবাল আহমেদ। ওমানের নির্মাণ শিল্পে সফল এই তরুণ ব্যবসায়ী মরুভূমিতে গড়ে তুলেছেন বাংলাদেশি মাছ উৎপাদন ও বাজারজাতকরণের অনন্য এক মৎস্য খামার। প্রতি মাসে 80 থেকে 1 লক্ষ মাছের বাচ্চা আমরা চাষ উদ্বোধন করতেছি। এখন তেলাপিয়া মাছটা আমরা চাচ্ছি যে এটা চাহিদা অনেক বেশি, এই জন্য আমরা একটু মডিফাই করতে চাচ্ছি যে ডিম থেকে বাচ্চা সংগ্রহ করার জন্য প্রতি মাসের জন্য আমরা
5 থেকে 8 লক্ষ মাছের বাচ্চা বের করতে পারে। রাজধানী মাস্কাট থেকে প্রায় 200 কিলোমিটার দূরে বিদিয়ার এক প্রত্যন্ত এলাকায় ইকবাল হোসেন গড়ে তুলেছেন তার স্বপ্নের খামার। এই খামারে অদূর ভবিষ্যতে বাংলাদেশি কই, শিং, শোল, পাঙ্গাস, পাবদা সহ বিভিন্ন দেশীয় মাছ চাষ করার পরিকল্পনা আছে তার। তবে বর্তমানে শুধু তেলাপিয়া চাষ হচ্ছে। এই জায়গায় তেলাপিয়া মাছ প্রথম বাবা মা ছাড়ি, তারপরে বাচ্চা লইয়া 7 মাস 9 মাসের মাছগুলো আমরা বিক্রি করি। বা এখন যে সেটআপটা করতেছি একটা আধুনিকতার ছোঁয়া এখানে লাগানোর চেষ্টা করতেছি। আমরা এগুলাতে একটু কষ্ট হলেও ফ্রেশ তাজা নেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে তার দাবি, সরকার যেন ওমানে মৎস্য সহ অন্যান্য খাতে দক্ষ শ্রমিক রপ্তানি পুনরায় শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এখানে যে মাছের খানা ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।